আজকের লেকচার ম্যাটার হলো হাইকোর্ট পারমিশন পরীক্ষার ক্রিমিনাল আপিল। আজকের লেকচার ম্যাটার হলো ক্রিমিনাল আপিল, হাইকোর্ট পারমিশন পরীক্ষার ক্রিমিনাল আপিল। তাহলে আমরা একটা মামলা আগে একটা স্টাডি করি। হ্যাঁ, এটা 2005 সালের মে মাসের 20 তারিখে হাইকোর্ট পারমিশন পরীক্ষা হয়েছিল একটা। ওই পারমিশন পরীক্ষায় এই মামলাটা এসেছে। তাহলে এই মামলাটাকে আমরা স্টাডি করি। হ্যাঁ, পুলিশ অন সিক্রেট ইনফরমেশন raided the house of B and recovered a pistol and 2 bullets from the courtyard of the said house and arrested a tenant of B and prepared a seizure list in presence of E and F. On the basis of the FIR, the police submitted charge sheet under section 19 capital A and small f of the Arms Act. The tribunal, after examining the informant and 2 other police personnel, not the seizure list witnesses, convicted and sentenced A for the said offence. The Todbirkar of capital A came to you to prepare an appeal before the Supreme Court of Bangladesh High Court Division. Prepare a memo of appeal quoting the relevant section of law in the cause title. এখানে এই মামলাটায় খেয়াল করেন যে অলরেডি মেমো অফ আপিল কেস দায়ের করতে বলছে, কিন্তু বর্তমান মামলাগুলিতে মেমো অফ আপিল লেখা নাও থাকতে পারে। বলতে পারে এরকম, প্রিপেয়ার এ সুইটেবল অ্যাপ্লিকেশন। আপিল করলে তো বুঝতেই গেলেন যে এটা ক্রিমিনাল আপিল। জি হ্যাঁ, মানে এমনভাবে কোশ্চেনটা সেট করবে এখানে আর আপিল বইলা দিবে না, কিন্তু আপনাকে মামলা থেকে পইরা বুঝতে হবে। জি স্যার, যে এইটা ক্রিমিনাল আপিল। জি স্যার, ক্লিয়ার হয়েছে কথাটা? জি স্যার। এখন কিন্তু এই যে মেমো অফ আপিল বা ক্রিমিনাল আপিল এই শব্দগুলি মামলার ভিতরে লেখা নাও থাকতে পারে, কিন্তু পুরা মামলাটা পড়ে আপনাকে বুঝতে হবে যে এটা ক্রিমিনাল আপিল না সিভিল আপিল, হ্যাঁ না রিট। হ্যাঁ, এটা আপনাকে মামলা, যেটা বারবার বলতেছি, তাহলে মামলাটা যদি আপনি না বুঝেন তাহলে কি সঠিক অ্যান্সার হবে? হ্যাঁ, সুতরাং আগে মামলাটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, মামলাটাকে স্টাডি করতে হবে। দেখেন, সেম কোশ্চেন, সেম মামলা 2009 সালের জুলাই মাসের 24 তারিখে হাইকোর্ট পারমিশন পরীক্ষা হয়েছিল। ওই পরীক্ষাও সেম একটা মামলা আসছিল। হ্যাঁ, এখন এইটা ড্রাফট কীভাবে করে এইটা আমরা আলোচনা করি। ঠিক আছে, এখন ধরেন এইটি আমাদের উত্তরপত্র। তাহলে মার্জিন থেকে ফার্স্টেই লিখবেন ক্যাপিটাল লেটারে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার। ঠিক আছে, প্রথমে ওই গ্রুপটা লিখবেন, জি। আবার এখন দেখা যায় কি যে যেমন এ গ্রুপে আগে থাকতো সিভিল, বি গ্রুপে ক্রিমিনাল, আর সি গ্রুপে রিট। তো এখন কিন্তু যে ওই গ্রুপে ওই সিভিল, ক্রিমিনাল, রিট লেখা দেয় না। সুতরাং ওই কোশ্চেন দেখে আপনার বুঝতে হবে যে এটা কি রিট। এ গ্রুপেও কিন্তু আপনার এই যে দিয়ে দিতে পারে, রিট দিয়ে দিতে পারে। জি হ্যাঁ, এই গ্রুপেও কিন্তু রিট দিয়ে দিতে পারে। জি, আমি বুঝাইতে পারছি কথাটা? জি। অথচ বি গ্রুপে ক্রিমিনালের জায়গায় সিভিল দিয়ে দিল। এখন যদি আপনি এইটা মামলাটা পড়ে না বুঝেন তাহলে তো শুরুতেই ভুল। হ্যাঁ, 3 ঘন্টা যে পরীক্ষা দিয়ে আসলেন 100% ভুল দিয়ে আসলেন। জি, আসছে রিট, কিন্তু আপনি সিভিল আপিল মনে করে সিভিল আপিল লিখে দিয়ে আসলেন, তাইলে ভুল হইল না? তাইলে মামলার অর্থটা 100% বোঝা দরকার। আগে গ্রুপের মধ্যে লেখা থাকতো, এখন তাও লেখা থাকবো না। ক্লিয়ার হয়েছে কথাটা? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কি বলছি বলেন তো দেখি। মানে এখন মামলা স্টাডি করে আমাকে বুঝতে হবে এটা কি সিভিল আপিল না ক্রিমিনাল আপিল নাকি রিট। কেন, কারণটা কি? আগে তো সিভিল ক্রিমিনাল ওই 3টে গ্রুপে ভাগ করে উপরেই লেখা থাকতো, উপরেই লেখা থাকতো। এখন সেটা লেখা থাকে না। এটা পড়ে স্টাডি করে বুঝতে হবে। এটা অনেকটা প্র্যাকটিক্যাল নলেজ। হ্যাঁ, যারা কোর্টে নিয়মিত প্র্যাকটিস করবে তাদের জন্য কাজটা খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, রাইট। তাহলে এখন আমরা ক্যাপিটাল লেটারে যে সেই উত্তরপত্রের একদম বাম পাশে লিখবেন অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, ক্যাপিটাল লেটার, তারপর আন্ডারলাইন।
এরপরে ডিস্ট্রিক্ট ক্যাপিটাল লেটার হাইফেন দিয়ে ডিস্ট্রিক্টের নাম যদি থাকে নাম দিবেন, আর যদি নাম না থাকে দিবেন না। জি, ঠিক আছে, তাহলে ডিস্ট্রিক্ট ক্যাপিটাল লেটার দিয়ে তারপরে আন্ডারলাইন, তারপরে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটার, তারপরে মাঝখানের থেকে লিখবেন হাইকোর্ট ডিভিশন, এটাও ক্যাপিটাল লেটার। ঠিক আছে, তারপরে ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশন, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ক্যাপিটাল লেটার, কিন্তু হাইকোর্ট ডিভিশন উপরে যে লিখছিলাম তার থেকে একটু বাম পাশ থেকে লেখা লাগবে। জি স্যার, তাই একটু বাম পাশ থেকে ক্রিমিনাল আপিলেট, এরপরে ক্রিমিনাল আপিল নাম্বার ডট ডট অফ ডট ডট। এই যে শালটা, জি স্যার, এই যে শালটা দিবেন হইল এইটা অনুযায়ী না, ওই যে সালে পরীক্ষা হয়েছে এইটা অনুযায়ী না, এই মামলার ভিতরে যদি তারিখ থাকে ওই তারিখ অনুযায়ী দেবেন। জি স্যার, মামলার ভিতরে যে তারিখ থাকে জি, ওই তারিখ অনুযায়ী দেবেন। আপনার মোবাইলে ফোন আছে? হ্যাঁ ইকবাল ভাই, হ্যালো, না না তাও তো আমি 5,000 কমাইছি, ওইটা কোর্টের আলাপ আলোচনা ছাড়া, তাও কোর্টের আমি কোনো আলাপই করি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে কালকে যে হাজিরার ডেট আছে ওইটা না, কিন্তু আপনাকে তো হাজির হইতে হবে, কালকে তো হাজিরার ডেট। হ্যাঁ এখন এই যে আপনাকে যে আমি যেটা বলার সেটা বললাম, হ্যাঁ যেটা 2 দিন ধরে বুঝায় বলতেছি, আপনি তো বুঝতেছেনই না। এখন তাহলে হাজিরা দেন। এটা ব্যাংক আপনাকে টাকা আদায়ের মামলা করছে, মানি ডিগ্রি জারির মামলা, তাহলে হাজিরা দেন। হাজিরা দিলে সে কোর্ট তো এটাকে ভালো মনে করবে যে আসামি রেগুলার হাজিরা দিতেছে। মিনিমাম 3,000 টাকা পাঠাই দিন, মিনিমাম 3,000 টাকা। না এখন ওইটা তো আপনি কম দেন, কিন্তু আসলে তো খরচ অনেক, আপনি সেটা কম দেন। আচ্ছা ঠিক আছে। কখনো এই সালটা আপনি ওই যে কোশ্চেনের সাল অনুযায়ী দিবেন না। জি স্যার, প্রশ্নপত্রের সাল মামলার ভিতরের সাল অনুযায়ী দেবেন। তবে মামলার ভিতরে যদি কোনো সাল যদি না দেওয়া থাকে তখন আপনি কোশ্চেন পেপারের সাল ইউজ করবেন। যেমন এখানে দেখুন মামলার কোনো সাল তারিখ নাই, না স্যার, এই কারণে এরা এই যে কোশ্চেনের সালটাই ব্যবহার করছে। জি হ্যাঁ, ক্লিয়ার আছে কথাটা? জি স্যার। আর যদি কোশ্চেনের নির্দিষ্ট সাল তারিখ থাকে তখন ওই সালই ব্যবহার করবে। জি স্যার, কোশ্চেনে দিয়ে দিল 2019 সাল, জি, তখন কিন্তু এখানে 2019 লেখা লাগবে। জি স্যার, দেখেন মামলাটা বোঝা কত জরুরি। জি স্যার, ছোট বিষয় কিন্তু অত্যন্ত মৌলিক। কিন্তু হ্যাঁ, এখন এই যে 2025 পরীক্ষা হলো, 2025 তারিখ দিয়ে দিলাম হইলো, অথচ মামলার ভিতরে দেওয়া আছে 2019। তার মানে সে মামলা ঠিক মতো পড়েই নাই, কি আনসার করলো সে? হ্যাঁ, এক্সামিনার কিন্তু ভেতরে আর কিছু পড়ার দরকার নাই, উনি এখানে লাল দাগ রাইট 0 দিয়ে দিতে পারে। এ তো পড়েই নাই ঠিক মতো মামলা, সেটাই আন্দাজে লিখছে না, কারো কাছে চুরি করে। তারপরে এই সাল অনুযায়ী মামলার ভিতরে যে সাল আছে ওই সাল অনুযায়ী আপনি এখানকার তারিখগুলি সেট করবেন। তাহলে গেল আন্ডারলাইন, তারপরে মাঝখান থেকে লিখবেন ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার আন্ডারলাইন, এরপর লিখবেন অ্যান আপিল আন্ডার সেকশন 30 অফ দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974। এই যে দেখেন মানে ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে ধারাটা লেখা হয়, তো হাইকোর্টে ধারা লেখা হয় না, হাইকোর্টে ইন দ্য ম্যাটার অফ লেখা হয়।
ডিস্ট্রিক্ট কোর্টের সাথে মিলাইয়ে ড্রাফট শিখবেন, তাইলে আপনার বুঝতে সুবিধা হবে। জি, আমরা যেমন ধারা দিয়ে ডিস্ট্রিক্ট কোর্টে মামলা ড্রাফট করি না, জি স্যার, হ্যাঁ, হাইকোর্টের তা না, হাইকোর্টের ধারা লেখা হয় না, ইন দ্য ম্যাটার অফ রেখে এইভাবে ধারাটা লেখা হয়, আপিল আন্ডার সেকশন 30 অফ দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ, তারপরে ক্যাপিটাল লেটার, তারপরে আপনি ওই এ সন অফ ডট ডট অ্যান্ড ডট ডট অফ ভিলেজ ডট ডট পুলিশ স্টেশন ডট ডট, এখানে বাবার নাম মার নাম দুটাই দিবেন, যে কোনো একটা নাম দিয়ে দিলে হলো। হ্যাঁ, এরপরে আপনার এরপরে না যে কোনো একটা নাম দেখা গেল এখানে এমনভাবে সেট করছে যে মহিলা বোঝায়, তা আপনি যদি পুরুষের নাম লিখে দেন তাহলে কিন্তু হবে না। জি স্যার, এমনভাবে মামলাটা সেট করছে যে পার্টির নাম হবে মহিলা, জি, তখন আপনাকে ওইভাবে মহিলার নাম দেওয়া দেওয়া, জি স্যার, যে ওয়াইফ অফ অমুক বা ডটার অফ অমুক, এরকম। জি স্যার, বোঝা গেছে কথা? জি স্যার, আমি বারবার যেটা বলতেছি যে মামলাটা বোঝাটা খুব জরুরি স্যার। এটা ছোট কিন্তু এটাকে বেস করেই কিন্তু সমস্ত কিছু আসবে। হ্যাঁ, এরপর গেল যে এরপরে এটা তো একটা স্থায়ী ঠিকানা, আপনি বর্তমান একটা ঠিকানাও দিবেন অ্যাট প্রেজেন্ট দিয়ে। জি স্যার, বর্তমান একটা ঠিকানা দিবেন, তারপরে কনভিক্টেড অ্যাপিলেন্ট নাও ইন জেল, তারপরে ভার্সাল দিয়ে অন দ্য স্টেট রেসপন্ডেন্ট অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার উইথ, আমরা যেমন নিম্ন আদালতে সাবজেক্টটা লিখি না, জি স্যার, কিন্তু হাইকোর্টে ওই সাবজেক্ট লেখা হয় না, লেখা হয় অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ দিয়ে ওই সাবজেক্টটা লেখা হয়। এটা কি এখানে কি দেওয়া হবে? ওই জাজমেন্টটা দেওয়া হবে নিম্ন আদালতে, যে জাজমেন্টের অর্ডারের বিরুদ্ধে আমি আপিল করতে গেলাম, ওই জাজমেন্টের অর্ডারটা দিতে হবে। দেখেন এখানেও শিখার ব্যাপার আছে, সাংঘাতিক জিনিস। ইন দ্য ম্যাটার অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার, খেয়াল করেন, অফ কনভিকশন ডেটেড, এই ডেটটা কি দিবেন আপনি? এখানে তো একটা ডেট দিতে হবে। এখানে যেহেতু 2005 লিখছেন, কত সালে এখানে কিন্তু এই যে 2005 দিচ্ছেন না? জি স্যার, হ্যাঁ, 2005 এটা মে মাস। জি স্যার, এখানে আমরা তো এই তারিখটা ব্যবহার করতেছি। জি স্যার, তাহলে এইভাবে বুঝে 2005 আগে হইতে হবে স্যার, এটা হ্যাঁ, এটা আগে হইতে হবে। জি, আমরা তো এখানে দরকার হলে 2 মিনিট টাইমও যদি যায়, একটা রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব, তো রায়টা কত তারিখে হয়েছে, তাহলে আপিলটা তার পরে এইটা লেখার ক্ষেত্রে 2 মিনিট সময় যদি বেশিও যায়, এই জায়গাটা কিন্তু ভুল করবেন না। জি, উল্টাপাল্টা তারিখ দিবেন না, বুঝে আপনি বানায় লিখবেন তারিখ, কিন্তু আপনাকে ওই নিয়ম অনুযায়ী লেখা লাগবে। জি, নিয়মের ক্ষেত্রে জাজমেন্টটা হইল এই ডেটে, হ্যাঁ, তো বাই দ্য লার্নেড স্পেশাল ট্রাইব্যুনাল অন ঢাকা ইন স্পেশাল ট্রাইব্যুনাল কেস নাম্বার এত, হ্যাঁ, তাহলে এই ডেটটা কবে দিবেন? তারও আগে। জি স্যার, আরও আগে হবে স্যার, তারও আগে। জি স্যার, হ্যাঁ, ওইটা কিন্তু বানাই দিবেন। তারপরে অ্যারাইজিং আউট অফ মিরপুর পুলিশ স্টেশন কেস নাম্বার, এটা তারও আগে, থানার নাম্বার, এটা তারপর ডেটের তারিখটা ওই মাসেই দিলেন। জি স্যার, হ্যাঁ, থানায় যে মামলার নাম্বারটা হয় ওইটা তো ওই মাসের তারিখই হয়। জি স্যার, হ্যাঁ, আমি বুঝাইতে পারছি কথাটা? নাম্বার থেকে পরে সিএন নাম্বার আসে, সিএন নাম্বার থেকে পরে এই যে করেসপন্ডিং টু জিআর নাম্বার, যে জিআর নাম্বার তো ওই যে ওই থানার মামলার সাথে মিলাইয়া। জি স্যার, হ্যাঁ, থানার মামলার সাথে মিলাইয়া। জি স্যার, হ্যাঁ, জিআর নাম্বারটা। জি স্যার, আমি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার, হ্যাঁ, যেমন থানায় মামলা যদি হয় 2002 সালে, তাহলে জিআর নাম্বারটা এরকম হবে 50/2002। জি স্যার, মনে করেন বা 100/2000। আমরা মামলা করছি গেন্ডারিয়া থানা থেকে, মামলা যেগুলি আসছে আমাদের কাছে 72/2012 হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 72/12/24। হ্যাঁ, তাহলে জিআর নাম্বারও কিন্তু 72 হবে। হ্যাঁ, 72 হবে স্যার জিআর নাম্বার। না, জিআর নাম্বার তা হবে না। ধরেন এই যে গেন্ডারিয়া থানার মামলা নম্বর 3/12/24 একটা মামলা নাম্বার। জি স্যার, হ্যাঁ, সেক্ষেত্রে জিআর নাম্বারটা কী হবে তা জানেন? জিআর নাম্বারটা কিন্তু 3 হবে না, জিআর নাম্বারটা হবে আপনার, আমি একটা মামলা দেখালে বলতে পারতাম, জিআর নাম্বারটা হবে আপনার যে কোনো একটা সংখ্যা বসান। জি স্যার, ধরেন 100/2024। জি স্যার, আমি বুঝাইতে পারছি কথাটা? জি ক্লিয়ার স্যার। 3 হবে না কিন্তু। জি 3 না স্যার, জি স্যার, 3 হবে না। জি স্যার, এটা তো থানার নাম্বার, কিন্তু এটা যখন জিআর হবে তখন বিভিন্ন থানার নাম্বার একত্র হয়তো স্যার। হ্যাঁ,
কোর্টে তখন অন্য নাম্বার হবে। জি অন্য নাম্বার হবে স্যার। জি ওই সালটা উল্লেখ করতে হবে। সালটা ওইটা হবে। জি স্যার। তাহলে এখন এই যে এখানে যদি 2টা মিনিট সময় বেশিও লাগে তাও আপনি এখানে সময় দিবেন। জি স্যার। কারণ এই জিনিসটা নানান জায়গায় কাজে লাগবে। এই যে এই শিউইতের মধ্যে কাজে লাগবে, এই দেখেন এই জিনিসটাই শিউইতের মধ্যে কাজে লাগবে, তারপরে যে প্রেয়ার পোর্শনে কাজে লাগবে। কারণ এখানে ভুল হয়ে গেলে মানে ড্রাফটিংয়ের বহু জায়গায় ভুল হয়ে যাবে। আর এই জায়গায় কারেক্ট হইলে আপনি চোখ বুঝে নানান জায়গায় লেখা পারবেন। জি স্যার। এইটা দেখে। জি স্যার। হ্যাঁ জি স্যার। ওই জায়গায় ভুল হলে গোটা ড্রাফটিংটাই ভুল। হ্যাঁ গোটা ড্রাফটিংটাই ভুল। তারপরে এরপরে এই যে গেল জিআর নাম্বার convicted the appellant under section 19A and small f of the Arms Act 1878 and sentenced him to suffer rigorous imprisonment for a period of 10 years and to pay a fine of টাকা 3,000 in default to ওই যে যেখানে কমা আছে কমা দিবেন কিন্তু to suffer rigorous imprisonment for a further period of 6 months more। এখন এই যে আইন কিন্তু বিজ্ঞান। জি আইনের অপর নাম হলো জুরিসপ্রুডেন্স। জি মানে আইন বিজ্ঞান কিন্তু ভুল করা যায় না। ঠিক এইরকম আইনের কিছু কিছু জায়গায় আপনি একদমই ভুল করা পারবেন। জি হ্যাঁ। তারপরে এরপরে মার্জিন থেকে 2 দিয়ে কমা দিয়ে টু মিস্টার ড্যাশ প্রধান বিচারপতি লেটেস্ট। আপনি যখন প্রধান বিচারপতি লিখবেন না ওই সময় কে বিচারপতি ছিল তার সে কি বানানে তার নামটা লেখে, ওই বানানটা দেওয়া লাগে। সৈয়দ রিফাত আহমদ কীভাবে লিখেন তিনি, উনি কীভাবে বানানটা লেখে ওই বানানটা দেওয়া লাগে। তারপরে দ্য হাম্বল অ্যাপিল অন বিহাফ অফ দ্য অ্যাবভ নেমড অ্যাপিলেন্ট মোস্ট রেসপেক্টফুলি হাইফেন, এই যে হাইফেন একটা দেওয়া লাগবে। তারপরে শিউইথ ক্যাপিটাল লেটার। শিউইথ মানে কি মামলার পর্যায়ক্রমিক বর্ণনা। এই যে মামলাটা এইটার পর্যায়ক্রমিক বর্ণনা আপনি দিবেন। একটা জিনিস ইন্টারেস্টিং, যারা ইংরেজিতে ভালো তাদের কিন্তু এই শিউইথ গ্রাউন্ডস কিছুই মুখস্থ করা লাগবে। জি স্যার। আমাকে অনেকে বলে যে আপনি বলেন যে 2001 সাল থেকে যত প্রশ্ন মামলা আসছে সবই আপনি মুখস্থ করছেন। আসলে তা না, আমি 2001 সাল থেকে আমি বুঝা পড়ছি। এখন এখান থেকে যে মামলায় আসুক আমি বানায় লিখে দিলেও রাইট হবে, কারণ যে আমি ইংলিশে একটু ভালো। জি স্যার। এই জন্য ওই যে লিখে দিলে রাইট হবে। জি স্যার। আর ওই যে আমি মামলাটা আগে ভালো করে বুঝছি। জি স্যার। আমার তো ওই জায়গাটায় কোনো ভুল হয় না। জি স্যার। বুঝা গেছে কথা। এই যে আমি প্রথমে রিট দিছিলাম, আমার রিট লেখা শেষ হয়ে গেছে, অন্যরা দেখে কি খালি প্রশ্ন পড়তেছে, এখন লেখাই আরম্ভ করে। বুঝা পারছেন কথাটি? এই হলো ঘটনা। তাহলে শিউইথ দিবেন, এরপরে গ্রাউন্ডস দিবেন, এরপরে পেয়ার পোর্শনটা দেবেন। দেখেন এই যে ইন দ্য ম্যাটার অফ আমরা যে এটা লিখছিলাম, দেখুন পেয়ার পোর্শনেও এই জিনিসটা আছে, সেম জিনিসটা। এই যে জাজমেন্ট অ্যান্ড অর্ডার, এই দেখেন থেকে এখান থেকে দেখেন একেবারে এই পর্যন্ত সেম জিনিস। একই কথা বারবার আসবে তো স্যার? আসবে। মানে বহু কথা, বহু সেন্টেন্স, একটা কথা সামান্য একটু এদিক হয় বা এটা বহু। আরেকটা জিনিস, ক্রিমিনাল আপিলে কিন্তু আপনার এফিডেভিট নেই। ক্রিমিনাল আপিলে কোনো এফিডেভিট নেই। জি স্যার। তাহলে সুতরাং তাহলে আপনি এইটা মুখস্থ করে আমার লিখে দেখেন আজকে থাকুক। জি স্যার। কোনটা আমি বলি, ওই যে পুলিশ। জি স্যার। পুলিশ একজনের বাড়ি ওই যে রেড দিছিল। এটা কত নম্বর পেজ স্যার? এটা হলো 106। ওই যে পুলিশ যে রেড দিছিল, ওই যে পিস্তল সহ। কোশ্চেন নাম্বার 2 স্যার। এটা কোশ্চেন, এটা চেঞ্জ হইতে পারে। এটা তো পুরান বই, নতুন বইতে চেঞ্জ হইতে পারে। তাহলে এইটা আমাকে লিখে দেখাইবেন কালকে। জি ইনশাল্লাহ স্যার। ঠিক আছে। এবং 45 মিনিটের মধ্যে লিখে দেখাইবেন। আমি বুঝাইতে পারছি? জি স্যার। আর যে আপনি তো ওই জায়গায় কাগজ তো কিনছেনই, ওই কাগজে আপনি 45 মিনিটের মধ্যে লিখে দেখাইবেন। ঠিক আছে? তাহলে আজকের মতো লেকচার সমাপ্ত। থ্যাংক ইউ স্যার।